তোষামোদ নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর কাবল প্রশ্নগুলো সহজ। এই অনুষ্ঠানে আমরা চলমান ঘটনার নানান তথ্য ও বক্তব্য তুলে ধরি। অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য ও বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। সঙ্গে আছে আমি সাঈদ খান। আমাদের আজকের বিষয়, রাজনীতিবিদদের কেন রাজনৈতিক আশ্রয় নিতে হয়। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ATU তাজ রহমান। তাজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এছাড়াও আমাদের সঙ্গে যুক্ত হবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। আলোচনায় যেতে চাই। তাজ ভাই, আপনাকে দিয়েই বিষয় শুনলেন, রাজনীতিবিদদের কেন রাজনৈতিক আশ্রয় নিতে হয়। এই মুহূর্তে আপনি জানেন যে BNP চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। যদিও কিছুটা আশার সঞ্চার হয়েছে যে সর্বশেষ চিকিৎসকরা বলছেন যে ওনার শরীর মেডিসিন রেসপন্স করছে এবং ইমপ্রুভমেন্ট আছে। এবং আজকে সন্ধ্যার পরে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন। এই সব বিষয় নিয়ে আলোচনা শুরু করতে চাই। যদিও তারেক রহমান বাংলাদেশে আসবার কথা, কখন আসবেন, আদৌ কবে আসবেন, এটি নিয়ে এক ধরনের ধোঁয়াশা আছে। তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন, তিনি সেই জায়গায় এক ধরনের রাজনৈতিক আশ্রয়ে আছেন বলে অনেকে বলছেন। কেন আসলে রাজনীতিবিদদের বিদেশে আশ্রয় নিতে হয়? ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতা যারা প্রোগ্রাম দেখছেন, শুভেচ্ছা, এবং আমার সহ আলোচক হাবিব ভাই সহ। দেখেন, প্রথমত আমি বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে একটু বলি। বেগম খালেদা জিয়া বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, একজন সিনিয়র সিটিজেন, 80 বছর বয়স ওনার। এই দেশের রাজনীতিতে ওনার অনেক অবদান। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের স্ত্রী, নিজেও প্রধানমন্ত্রী, গণতন্ত্রের জন্য অনেক সংগ্রাম লড়াই করেছেন। আজকে উনি ওনার অবস্থার জন্য পুরোটা দেশ ওনার জন্য দোয়া করছে, ওনার সুস্থতা কামনা করছে এবং সবাই সমমর্মিতা জ্ঞাপন করছে ওনার জন্য। আল্লাহ ওনাকে সুস্থভাবে ফিরিয়ে আনুক, দেশের জন্য, দলের জন্য, ওনার পরিবারের জন্য আমরা দোয়া করি। দ্বিতীয় প্রশ্নটা আপনি বলেছেন নেতারা কেন আশ্রয় নিচ্ছেন। এটা খুব দুঃখজনক। বাংলাদেশের নেতারা আশ্রয় নিতে হচ্ছে। তারেক রহমান আশ্রিত, এখন আর শেখ হাসিনা ইন্ডিয়াতে আশ্রয় পেয়েছেন। আমাদের এই রাজনীতিটা বাংলাদেশের এই 53 বছরে বারবার হয়ে যাচ্ছে। এটাতে কি হয় কি, যখনই কোনো ক্ষমতার পালাবদল হয়, তখন যারা আসেন, তো পূর্ববর্তী যারা থাকেন, এদেরকে ধরার জন্য, জেলে দেওয়ার জন্য, নেওয়ার জন্য যা যা করার তারা করেন। তখন বিরোধী শিবিরের রাজনীতিবিদরা, নেতারা, কর্মীরা সবাই একটা বিপদের মধ্যে থাকেন, আশ্রয়ের জন্য স্থান খুঁজেন। তারেক রহমান কিন্তু 18 মাস জেলে ছিলেন ওয়ালেনেবের সময়। 2008-এ লন্ডনে চিকিৎসার জন্য উনি গিয়েছিলেন। অ্যাজ পার 2018-এর ইন্টারভিউ, আপনার মির্জা ফখরুলের ইন্টারভিউ BBC বাংলাতে যেটা দেখলাম, উনি বলেছেন যে ভারতে অ্যাপ্লাই করেছেন, আশ্রয় প্রার্থনা করেছিলেন অ্যাসাইলেম, ইউকেতে 1 বছরের মধ্যে ওনাকে অ্যাসাইলেম গ্রান্ট করা হয়েছে। দেশের অবস্থা যদি যে অবস্থায় মামলা ওনার নামে ছিল, অনেকগুলো ছিল, আশ্রয় ওনাকে তো ব্রিটেন দিবেই। আর ব্রিটেন তো বাংলাদেশের রাজনীতি তথা ইকোনমির সাথে খুব ওতপ্রোত জড়িত। আমি ওই দেশটাতে অনেক দিন ছিলাম। বাংলাদেশের খবর এত বেশি সরকার এবং মিডিয়া রাখে, তারা সব ভালো করে জানে বাংলাদেশে কি হচ্ছে কি না। আমি কালকে একটু দেখলাম গার্ডিয়ানে টিউলিপের রায়টা নিয়ে, এটা নিয়ে কিন্তু মিডিয়া ধরছে খুব ভালো করে। টিউলিপের ভাই নামে মামলা হয় নাই, হয়েছে টিউলিপের নামে। টিউলিপ প্লট নেই নাই, এই মামলাটা নষ্ট করে ফেলছে শুধু এই টিউলিপকে মামলাটা দিয়ে। এটা নিয়ে হাসাহাসি করছে, কারণ ওরা জানে এখানে কি হচ্ছে। সে বলছে আমার নামে চিঠি আসে নাই, আমাকে টিউলিপ পার্লামেন্ট মেম্বার ব্রিটিশ পার্লামেন্টে চিঠি দিলে আমি রিসিভ করতে পারতাম। BBCর সাথে ইন্টারভিউতে বলছে। সেই ব্রিটেনে তারেক রহমান আশ্রয় নিয়েছেন। ব্রিটেন জানেই তো ওনার নামে মামলা, জ্ঞানের মামলা, জীবন মামলা দিয়েছে, সুতরাং আশ্রয় গ্রান্ট হতেই পারে। মানে হচ্ছে আমাদের এই জায়গার গণতান্ত্রিক পরিবেশ বা রাজনৈতিক স্থিতিশীলতা না থাকাই হচ্ছে অন্যতম কারণ। অন্যতম কারণ হইল পরমত সহিষ্ণুতা নেই, বিরোধী পক্ষকে দমন করা। এই রাজনীতি বাংলাদেশে চলার কারণে আজকে তারেক রহমান আশ্রিত। এখানে আসার সুযোগ ছিল না দীর্ঘ 17 বছর, এখন আসার হয়তো বা চেষ্টা করছেন। সেখানে জটিলতা থাকতেই পারে।
যদি উনি আশ্রিত হয়ে থাকেন আর বিদেশি পাসপোর্ট না নেন, ইউকে সিটিজেনশিপ না নেন, তাহলে কিন্তু ওনাকে বাংলাদেশে আসতে আইনত আশ্রয় প্রার্থীরা আসতে পারে না যে দেশ থেকে যায় সেই দেশে। এটা ল অফ দ্য ল্যান্ড অফ ইউকে। আপনি যদি বাংলাদেশ থেকে গিয়ে আশ্রয় প্রার্থনা করেন আর ওই পাসপোর্টেই থাকেন, আপনি ওই আশ্রয় নিয়ে থাকেন, যে কোনো দেশে যেতে পারেন আপনি, কিন্তু বাংলাদেশে আপনাকে আসতে পারবেন না। কারণ এই দেশে আপনার জীবন নিরাপত্তা ঝুঁকিতে থাকার কারণেই কিন্তু ব্রিটেন সরকার আপনাকে আশ্রয় প্রার্থনা যে মানে অ্যাকসেপ্ট করেছে। সুতরাং আপনাকে এই দেশে সম্ভব না। ওয়ানলি যদি কনভার্টেড টু দি উনি সিটিজেনশিপ নিয়ে ফেলে তখন ওনাকে এখানে আসতে পারবে, আদারওয়াইজ ওনাকে আসার ডিফিকাল্টি আছে। যদি আশ্রয় প্রার্থনা, যেহেতু মির্জা ফখরুল সাহেব বলেছেন, সেটাতে একটা ঝামেলা ওনার জন্য আছেই ডেফিনেটলি, এবং শঙ্কাও আছে বাংলাদেশের রাজনীতিতে নিরাপত্তার। এখন তারেক রহমান যদি শঙ্কাবোধ করেন, আমি ব্যক্তিগতভাবে আমার এই বড় ভাই অনেক দিনের দীর্ঘ রাজনৈতিক ওনার সাথে পরিচয়, একসাথে উনি তো এমপি ক্যান্ডিডেট, আরও এমপি ক্যান্ডিডেট, ভোটারদের নিরাপত্তা কে দিবে, ক্যান্ডিডেটদের নিরাপত্তা কে দিবে, সেন্টারের নিরাপত্তা কে দিবে, আপনার প্রিসাইডিং অফিসারের নিরাপত্তা কে দিবে? এই দেশের অবস্থা তো সেই জায়গায় নাই। দেশ এখন নিরাপত্তার জন্য সবাই শঙ্কিত, সবাই সবার নিরাপত্তার জন্য। বাংলাদেশের রাজনীতিতে পট পরিবর্তনের পর যেটা দেশের মানুষ আশা করেছিল সেটা পায় নাই, সেই কাঙ্ক্ষিতটা পায় নাই। মবের কালচার, মব জাস্টিস, জোর করে ক্ষমতা, জোর করে পুলিশ, জোর করে মানে পিঠানো, এইটা হওয়ার জন্য তো বাংলাদেশের আজকে গণতন্ত্র, নির্বাচন, নিরাপত্তা সব কিছু হুমকির মুখে আছে। জোর করে একটা দলকে আপনি বন্ধ করে দেবেন, জোর করে একটা দলকে ঢুকাই দেবেন, জোর করে প্রতীক নিয়ে যাবেন, জোর করে আপনি যেখানে 144 আছে এই ইউনূস সাহেবের বাসার সামনে, সেখানে আন্দোলনে আপনি বাস্তবায়ন করে ফেলবেন। রাজনীতি বিভক্ত, নির্বাচন বিভক্ত, আপনার জনগণ বিভক্ত, ভোটার বিভক্ত। এই বিভক্ত দেশে কিভাবে আমরা একটা জায়গায় যাব, কিভাবে এক হব, কিভাবে ইনক্লুসিভ হব, এটাই এখন সবচেয়ে বড় বাংলাদেশের সামনে আগামী দিনে। জি, ধন্যবাদ এটিও তাজ আপনাকে। আমাদের সাথে যুক্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান। হাবিব ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। হাবিব ভাই, আমরা আলোচনা করছিলাম আমাদের আজকের আলোচনার বিষয়ে যে রাজনীতিবিদদের কেন রাজনৈতিক আশ্রয় নিতে হয়। আসলে আমাদের পরিবেশটা কি এতই, আমরা কি রাজনৈতিক পরিবেশে তৈরি করতে পারিনি, বা স্থিতিশীল না, বা রাজনীতিবিদদের জীবনের নিরাপত্তা আমরা দিতে পারছি না? যদি রাজনীতিবিদরাই নিরাপত্তাহীনতায় ভোগে, জনগণ কোথায় গিয়ে দাঁড়াবে? জনগণের আশ্রয় কোন জায়গাটিতে? আপনাকে ধন্যবাদ। গ্লোবাল টেলিভিশনের সম্মানিত দর্শক শ্রোতা থেকে আমার সশ্রদ্ধ সালাম, বিজ্ঞ সহ আলোচক, এটা আজকে শুভেচ্ছা। আসলে এই সংস্কৃতি আজকে শুরু হয়নি। আমি একসময় ছাত্রলীগের সভাপতি ছিলাম। বহু ছেলেকে আমি এই যে সার্টিফাই করেছি, বিদেশে চলে যাবে, থাকার উপায় নেই, বহু অসংখ্য। তারা এখন বিভিন্ন জায়গায় সিটিজেনশিপ নিয়ে ফেলেছে, বিভিন্ন করেছে বিভিন্নভাবে। তো আজকের থেকে এটা বহু আগের থেকে এটা হয়ে আসছে। এবং দেখেন যে নিরাপত্তা, ভোটারের নিরাপত্তা, প্রার্থীর নিরাপত্তা, বাংলাদেশে প্রার্থীর নিরাপত্তা ছিল, প্রার্থীর নিরাপত্তা ছিল বাংলাদেশে, ভোটারের নিরাপত্তা ছিল না। কিন্তু বিগত নির্বাচনে 18 সালের নির্বাচনে প্রার্থীর নিরাপত্তা ছিল না। আমি তার 1 নম্বর প্রমাণ। হেলিকপ্টার কেমন ঢাকা আসতে হয়েছে। আমরা 50 জন প্রার্থী আহত হয়েছিলাম। 50 জন প্রার্থীর মিছিলে হামলা করা হয়েছিল। মাহমুদুল খোকন, চৌধুরী, সংখ্যাটি মনে হয় 52 জন। যাক 52, আমি কম করেই একটু বলছি। এরকম গয়েশরদা শুরু করে ইকবাল হাসান চৌধুরীর, হাসান মাহমুদের ওয়াইফ ওখানে গুলি হয়ে অন্ধ হয়ে গেছে। কী অবস্থা! প্রার্থীর উপরে হামলা কোনোদিন আগে হতো না, কর্মীদের সাথে মিছিল হতো। কিন্তু বিগত 18 সাল নির্বাচনকে ভয়াবহ চিত্র। তা এখন আমাদের 21 জনকে 22 জন ক্যান্ডিডেটকে গ্রেপ্তার করা হয়েছিল, কারাগারে পাঠানো। তার ভিতরে 90-এর আন্দোলনের সময় খায়রুল খোকন, ফজলাক মিলন সহ রুলকুল দুলু, এরকম। এই যে সংস্কৃতি যখন চালু হয়েছে, আমাদের দল ভারপ্রাপ্ত তারেক রহমান দীর্ঘদিন ধরে আসতে পারেননি কেন? একটা বিদেশে বসে আছেন, পাসপোর্টটিও তো দেওয়া হয়নি আবেদন করবার পরেও, রিনিউ করা পাসপোর্ট দেওয়া হয়নি। তারপর একটা মামলা সাজাই দেওয়া হয়েছে, একের পর এক সাজা দেওয়া হয়েছে। তো যে কারণে আজকে যে এই যে অবস্থাটা, এটা আমি একদিন ধরে হয়নি। এখন যারাই ক্ষমতা থাকুক না কেন, তারা এগুলো চিন্তা করে না যে আমার ক্ষমতায় চলে যেতে হবে। বিগত সরকার 15.5 বছর রাষ্ট্রীয় ক্ষমতা ভাবছি, একবার ভেবেছিল। আমি কিন্তু কতবার বলেছি 2024-এর নির্বাচন আগে প্রথম সরকার নির্বাচন করতে পারবে না। তারপরে বলেছি কি, নির্বাচন যদি সরকার না দেয়, জোর করে নির্বাচন করেই নেয়, খুব তাড়াতাড়ি তাদেরকে কিন্তু বাংলাদেশের রাজনীতি থেকে বিদায় নিতে হবে। কেন, কী হবে আমি বলছি, এইটা আমি বলতে পারবো না। প্রকৃতির একটা সাজা আসবে,
ঠিক সেটাই আপনি দেখলেন 24-এর নির্বাচন কাউকে নির্বাচন অংশগ্রহণ করতে দিল না। আমি তো 28 তারিখে মঞ্চে ছিলাম, 28 অক্টোবর 2023। তার আগে আমাকে সাজা দেওয়া হয়েছিল 9 অক্টোবর, 9 কি 6 অক্টোবর আমাকে সাজা দেওয়া হয়েছিল 4 বছরের সাজা, 2 বছর নির্বাচন অযোগ্য ঘোষণা, 10,000 টাকা জরিমানা অনাদায়। সাজা নিয়েই কিন্তু আমি মাঠে ছিলাম, মিছিল করেছি, টকশোতে এসেছি, 28 তারিখে মঞ্চে ছিলাম। কীভাবে মিছিলটা ভেঙে দেওয়া হলো, তারপর বিএনপি অফিস বন্ধ করে দেওয়া হলো, তালা বন্ধ করে দেওয়া হলো, কায়েম সিন কায়েম জোন ঘোষণা করা হলো, কাউকে যেতে দেওয়া হলো না। আমি কিন্তু 2 দিন ওই বাসার পাশেই মিনা বাজার যেটা আছে, ওই একটা বিল্ডিং পরে এই মসজিদগুলো আমি ছিলাম, সব দেখতেছি। কিন্তু তারপর 2 দিন পরে থেকে সরে গেছে, পরে তো গ্রেপ্তার হলাম র্যাবের হাতে। ও তার ভিতরে আমাকে আবার সহিমুটি করলো হাইকোর্ট, ম্যাডাম খালেদা জিয়ার কে যিনি শাস্তি দিয়েছেন বিচারপতি আখতারুজ্জামান, তার বিরুদ্ধে আমি একটা বক্তব্য দিয়েছিলাম প্রেস ক্লাবের সামনে এবং টেলিভিশনে, সময় টেলিভিশনটা বিভিন্ন টেলিভিশনে। এটার জন্য হাইকোর্ট আমাকে সহিমুটি করেছিল। আমি হাজির হলাম না, পরের দিন আবার তারিখ ধরে আবারও গেলাম না। তখন আমার উপরে তখন হাইকোর্ট আইজিবির উপর নির্দেশ জারি করলো, যে কোনো মূল্যে আমাকে গ্রেপ্তার করতেই হবে, করে হাইকোর্টে হাজির করতেই হবে। তারপরেও আমি পুলিশের কাছে ধরা দিইনি, আগে তো সাজা আসেই। একটা পর্যায়ে গিয়ে র্যাব আমাকে গ্রেপ্তার করলো। গ্রেপ্তার করার কারণও আছে, আমি এর ভিতরে টক শোতে মানে অনলাইনে করতাম, তারপর ভিডিও বানাতাম, বানায় ছাড়তাম, একটা ঝালাবালা করে রাখছিলাম আর কি। আমার কথা অ্যারেস্ট আমাকে হতেই হবে, যতদিন না হবো তখন কথা বলতেই থাকবো। তারপরে আমি অ্যারেস্ট হলাম, জেলে চলে গেলাম। আমাকে দেখানো হলো, ভিডিও ফুটেজ দেখানো হলো যে কী আমি বলেছি, এইগুলো বলেছি কিনা, বললাম সব বলেছি। আমি আরও ঘোষণা করতেছি, এই ধরনের শাস্তি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত তারেক রহমান, ডাক্তার জুবাইর রহমানের বিরুদ্ধে দিতে থাকে কোনো বিচারক। আমি কথা বলতেই থাকবো, বলতে 100 বছর তেল পড়া হবে না। তো এগুলো তো আমার জীবনে আছে, কিন্তু কথা হলো আজকে যে অবস্থাটা, আমি কিন্তু বারবার বলেছি, এই যে বাংলাদেশের এই অবস্থা চিন্তা করতে পারছে? একবার আপনি চিন্তা করেন তো, 1971 সালের কথা চিন্তা করেন, যেভাবেই হোক না কেন, অস্বীকার করার উপায় নেই। আওয়ামী লীগ তো ভোটের মাধ্যমেই ওইসব সংঘর্ষ অর্জন করেছিল। পাকিস্তান যদি ক্ষমতা দিয়ে দিত, প্রধানমন্ত্রী বাঁধে দিত, সরকার গঠন করতে দিত সেই সময় নেতৃত্বকে, তাহলে কি পাকিস্তান যুদ্ধ হইতো, মারা লাগতো, ভাগ হতো না। সেই দল, যে দলের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা, আমরা মুক্তিযুদ্ধে গিয়েছি, সেক্টর কমান্ডার যুদ্ধ করলেন, নেতৃত্ব দিলেন তারা, সেই দল আজকে বাংলাদেশের রাজনীতিতে একেবারে অনুপস্থিত। 16ই ডিসেম্বর তারা বিজয় কি সাভার স্মৃতির সাথে ফুল দিতে যেতে পারে না, 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে আসতে পারে না, 32 নম্বরে তারা যেতে পারে না, 26শে মার্চ তারা কোনো অনুষ্ঠান করতে পারে না। কতখানি জনরোষ সৃষ্টি হলে এই ঘটনাটা কেন এটা হলো? খুব কি দরকার ছিল? খুব দরকার ছিল। যদি একটা নির্বাচন 24শে দিয়ে দিত, 2018 সালে রাতের বেলা ভোট করার কোনো দরকার ছিল? 100% ভোট নেওয়ার কোনো দরকার ছিল? শূন্য ভোট 1 ভোট 2 ভোট দেওয়ার কোনো দরকার ছিল? এই যে অসহন রাজনীতি, কুক্ষিগত রাজনীতি, তারপরেও মানুষ মেনে নিত। যদি দেশটা অর্থনৈতিকভাবে সবল হতো, অর্থ পাচার না হতো, ব্যাংক লুট না হতো, নির্বিচারে গুম খুন করা না হতো, তাহলে মানুষ মনে করতো না আমার অর্থনীতি ভালো আছে, আমি ভালো আছি। আমার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। আপনার পরীক্ষা দিলেও পাওয়া যায়, জিপে 5 পাওয়া যায়, না দিলেও পাওয়া যায়। কি ভয়ঙ্কর অবস্থা! আমি এখন বিভিন্ন কলেজের সভাপতি আমি দেখতেছি কী অবস্থা, কোথায় নিয়ে গেছে দেশটাকে। আজকে আমার ভাই তাজ যে কথা বলছেন, কেন পালিয়ে যেতে হয়, যে অপকর্ম হয়, চিন্তা করেন। একটা দেশে সারা পৃথিবী আপনার খোঁজেন তো, এই পৃথিবী সৃষ্টি হওয়ার পর কোথাও হয়েছে একটা দল ক্ষমতাচ্যুত হয়েছে আন্দোলনের মুখে, একজন এমপি নেই, একজন মন্ত্রী নেই, একজন নেতা নেই? চিন্তা করা যায়? 1975 সালের 15 আগস্ট যে ঘটনাটা ঘটলো, তার আগে একটা দেশে দুর্ভিক্ষ হয়েছিল। সেই সময় গুম খুন, সিরাজউদ্দৌলার হত্যাকাণ্ড, তারপর জাসদের দাবি 40,000 নেতাকে হত্যা করা হয়েছে। জাসদের আওয়ামী লীগের পক্ষ থেকে বলা 30,000 আওয়ামী লীগ নেতার মধ্যে হত্যা, 4-5জন এমপি, রানিং এমপিকে হত্যা করা হয়েছিল। ঈদের মাঠে কিবরিয়া সাহেবকে গুলি করে হত্যা করা হয়েছিল কুমারখালীতে। তারপরেও তো 15 আগস্টের ঘটনা ঘটার পর, এই যে তার আগে যারা ভয়ঙ্কর অবস্থান ছিল, শক্তিশালী একদম বীর দলে ঘুরে বেড়াতো, যুবলীগ, বিভিন্ন ঈদের রক্ষী বাহিনী, কত কিছু না, 15 আগস্টের পর 32 নম্বরে 36 ঘন্টা লাশ পড়েছিল, কেউ দেখতেও যায়নি। কেন হয়েছিল? ওই যে মানুষের কাছ থেকে সরে গেছে, দুর্ভিক্ষ পীড়িত দেশে মানুষ যখন না খেয়ে মারা যাচ্ছে, তখন তাদের দৌরাত্ম কিছু কিছু। আমি তো সেই সময় দলের সাথে ছিলাম, আমিই সর্বপ্রথম। আমি তো রাজশাহী বিশ্ববিদ্যালয়তে, পরে তো ঢাকাতে মাস্টার্স করি, রাজশাহী বিশ্ববিদ্যালয় আমার। যখন আমাকে বলা হলো তো শেখ মুজিবকে হত্যা করা হয়েছে, তখন গলাটি বিধ হয়েছিল ওয়াহিদ নামে আমার রুমমেটকে। তার খেসারত আমাকে দিতে সারা দিন আমাকে অত্যাচার করেছিল, তার মানসিকভাবে শারীরিকভাবে উপক্রম করেছিল। আমি ওই জন্য বলতাম, আমাদেরকে সাধারণ বলতাম না, আমি সর্বপ্রথম
প্রতিবাদকারী, আমি সর্বপ্রথম নির্যাতন সহ্যকারী। তো আওয়ামী লীগের মানুষ আবারও বলে, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু বলে এই যে হাজার হাজার ছেলেরা মিছিল বিরুদ্ধে দুর্গের মতো। আমরা যখন 90 সালে ওই জাতীয় পার্টি যখন অবস্থান নিয়েছিল শেরাটনের সামনে, যখন ঢাকা বসে বের হলাম বিরোধীদের পাশ দিয়ে, দুর্গ খুলে দেওয়া হয়েছে, হাজার হাজার ছেলে বের হয়ে আসছে। তো এই ছাত্রলীগ যেন আওয়ামী লীগ ক্ষমতা হাজার হাজার ছেলেদেরকে মিছিল দিতে বাধ্য করতো। আমি বলতাম যে শুধু একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, এই কথা বলার পরে ছাত্রলীগ অর্ধেক বের হয়ে চলে যাবে। আজকে কি হলো? এই যে ডাকসু নির্বাচন হলো, একটা স্বতন্ত্র নাম দিয়ে, অন্য নাম দিয়ে হলেও তো একটা নির্বাচন করতে পারতো। আছে কোনো অস্তিত্ব? সব চলে গেল শিবিরের মধ্যে চলে গেল। শিবির চলে গেছিলো ছাত্রলীগের মধ্যে, শিবির তো আলাদা মিশিয়ে ছিল না, সব সেদিন ছাত্রলীগ হয়ে গেছিলো। হেলমেট পরে শিবিররা ছাত্রলীগ হয়ে গেছিলো। এখন আবার সব ছাত্রলীগ এখন শিবিরকে 10,000 ভোট ছিল বা 15,000 14,000 ভোট পাওয়ার মতো না, ছিল না। এই অপর রাজনীতি আমি বারবার বলতাম, এই যে মৌলবাদীদের যে উত্থান ঘটাচ্ছে আওয়ামী লীগ, প্র্যাকটিস যদি থাকতো, ওখানে নির্বাচন হতো, হয় ছাত্রলীগ জিততো, না হয় ছাত্রদল জিততো। শিবির তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিততো না, শিবিরে তো চাষাবাদ হতো না। স্বাধীনতার পক্ষে যারা কথা বলেন তাদের চাষাবাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। লজ্জা করে যে একটা শামসুজ্জোহা জীবন দিয়ে, তার রক্ত দিয়ে প্রথম ঢাকা মানে বাংলাদেশের গণঅভ্যুত্থান সৃষ্টি করে, 69 গণঅভ্যুত্থান সৃষ্টি করেছে শামসুজ্জোহা। ছাত্রদের গুলি চালাতে ছিল, বুক পেতে দিয়ে বলছে আমাকে গুলি করো, আমার ছেলেদের মারতে পারবে না। সেই আসে বিশ্ববিদ্যালয় আজকে শিবিরের চাষ। যে ঢাকা বিশ্ববিদ্যালয় সৃষ্টি না হলে, যে ঢাকা ভাষা আন্দোলন সফল না হলে, 62 হামজুর রহমান শিক্ষা আন্দোলন, 63 সৈয়দ বাবর 69 গণঅভ্যুত্থান, 70 নির্বাচন, 71 সালের যুদ্ধ, 90 ছাত্র গণঅভ্যুত্থান, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাধীনতা বিরোধী যারা এখনও যারা জাতীয় স্মৃতিসৌধে যায় না, স্বাধীনতা যুদ্ধকে স্বীকার করে না, এখনও গণ্ডগোল বছর বলে, আজকে তাদের নেতৃত্বে, যদিও তারা শিবির নামে ইলেকশন করে নাই, একটা সম্মিলিত একটা গ্রুপ নামে নির্বাচন করেছে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় এটা মানা যায়? মানা যায়? এখানে আমরা রাজনীতিটা তাহলে কোথায় আমরা কোথায় নিয়ে গেছিলাম? পারছি না। আওয়ামী লীগের 15.5 বছর রাজনীতি কোথায় নিয়ে গেছিল? আজকে কোথায় কার উত্থান ঘটে গেল? আজকে সেই আওয়ামী লীগ আজকে দেশ ছাড়া, বাড়ি ছাড়া, ঘর ছাড়া, আজকে রাজনীতিও তাদের হাত ছাড়া। এই রাজনীতি যেন আমরা না করি, সামনের দিনগুলি যারাই ক্ষমতা যাবে তারা যেন দেশের মানুষ সবাই তাদেরকে নিয়েই যেন কল্যাণমুখী করার রাজনীতি চেষ্টা করে। যে হাবিব ভাই, আপনার কাছ থেকে শুনবো আবারও। ফিরছি ছোট্ট একটি বিরতি থেকে। দর্শক আর কেবল প্রশ্নগুলো সহজ, নিচ্ছি ছোট্ট বিরতি, থাকুন সঙ্গেই। দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আর কেবল প্রশ্নগুলো সহজ যাচ্ছি আলোচনায়। হাবিব ভাই, বেগম খালেদা জিয়ার যে সর্বশেষ স্বাস্থ্যের যে অবস্থা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দেশে ফেরা না ফেরা নিয়ে নানান ধরনের গুজব ডালপালা মিলছে, মানুষ বিভ্রান্ত হচ্ছে, নানান ধরনের কথা চালাচালি চলছে। আপনি তো বিএনপি চেয়ারপারসন অ্যাডভাইজারি কাউন্সিলের অন্যতম মেম্বার, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। আমার কাছে খুব পরিষ্কার বক্তব্য, এখন তো মিডিয়ার যুগ, ফেসবুকের যুগ, দুনিয়া। তারেক রহমান সাহেব যেদিন আসবেন, কেউ কেউ বলতেছে না অমুক ফ্লাইট উঠছে, কাতারে চলে আসছে, নানান খান, এরকম কথা বিশেষ করে কোনো দরকার নাই। না, এখন গণমাধ্যমের যুগের চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম, ওইটাই তো বলতেছি, ওই জায়গায় বিষয় দরকার। যখন বিটিভি টেলিভিশন দেখাবে, যে আপনাদের মিডিয়াতে আপনাদের যে সমস্ত এগুলো দেখাবে, মেইনস্ট্রিম মিডিয়া যেগুলো দেখাবে, তখন বুঝবে যে তারেক রহমান মানে টিকিট কেটেছেন। উনি টিকিট কাটলেও বোঝা যাবে যে কোন ফ্লাইট টিকিট। উনি তো এত গোপনে আসার মানুষ, গোপন আসতে পারবেন না, কীভাবে আসবেন? গোপন আসার কোনো সুযোগই নেই। অতএব বিভ্রান্ত না হয়ে। আর ম্যাডাম খালেদা জিয়ার ব্যাপার যেটা আমি বলতে চাই, আমার কাছে এটা খুবই সংবেদনশীল। বলে কেন? আমার জীবনের সাথে তো ওনার ইয়ে জড়িত। আমি তো 2009 সালে মৃত্যুর পথে যাত্রীছি, একদম শেষ, আমার জীবন শেষ, জন্ডিস আক্রান্ত হয়ে। তখন আপনার লিভার ট্রান্সপ্লান্ট করতে 1 কোটি টাকা লাগার কথা ছিল, তার বেশি। বিরোধী দল সেই সময় মায়ের মমতা দিয়ে একটা রাজনৈতিক কর্মীর প্রতি তার দায়িত্ববোধ থেকে আমাকে কিন্তু পাঠিয়েছিলেন সিঙ্গাপুরে। না গেলে আমি হয়তো, আল্লাহ আমাকে হয়তো হাতে বাঁচিয়ে রাখবেন বলেই ওনার এই সহানুভূতি আমি পেয়েছিলাম। তার ব্যাপারে তার অনুপস্থিতি, তার না থাকাটা আমার কাছে খুবই কষ্ট। বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক অবস্থান বা রাজনৈতিক যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে তো বেগম জিয়ার নামটি একেবারে আল্লাহর কাছে আমাদের এইটাই প্রার্থনা। কতজন বলছে না, হে আল্লাহ আমার হায়াত নিতে। আমি তো কতবার বলেছি আমার হায়াত, অনেকেই বলছে যে হায়াত কেটে, আমি তো শুরু করেছি, আমি এখনো তো বলতেছি। আমি তো একটা পাবনা 4 আসনে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে,
আমি বলতে চাই আমার নির্বাচন করার দরকার না, বেঁচে থাকার দরকার নাই। মান আল্লাহ আমার সমস্ত হায়াত ম্যাডামকে দিয়ে দিন, উনি যদি একটা নির্বাচনের মধ্য দিয়ে দেশ সেবার একটা সুযোগ পান, আমাদের নেতা যেন তারেক রহমান যেন ওনার সাথে থেকে সরকারের থেকে যেন অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন। তারপর মানুষের হায়াত মতো যাবেন, চলেই যাবেন, আসবেকার 2 বছর, 2-3 বছরও থাকেন, 5 বছরও থাকেন, দেশটা কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে। উনি না থাকলে দেশটা কিন্তু অন্ধকারের মানে ওনার স্বাস্থ্যের পরিস্থিতিও উন্নতির দিকে। হ্যাঁ, উন্নতি আল্লাহর এত মানুষের দোয়া, আমি তো প্রতিদিনই আমি এত দোয়া করি, আমার নিজের হায়াত দিয়ে ওনাকে হায়াত আল্লাহ বাঁচার, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের সময় বলি, প্রায় মনে থাকে না, মনে করি আল্লাহ আমার হায়াত দরকার নেই, আমি তো অনেকদিন বাঁচলামই, তার মানে ওনার আমার সাথে বয়স বেশি, তারপরে মনে করি স্বাস্থ্য ডেভেলপ করছে। আমরা আশাবাদী। আমরা আল্লাহকে বলি আপনি পাহাড় সৃষ্টি করেছেন, পর্বত সৃষ্টি করেছেন, সমুদ্র সৃষ্টি করেছেন, নদী সৃষ্টি করেছেন, আগের গুলি লাভা নিভিয়ে দেন, জলোচ্ছ্বাসে মানুষকে ভাসিয়ে দেন, মুমূর্ষের রোগীকে বাঁচিয়ে দেন, জাহাজ ডুবে হয়ে যায়, সব মরে যায়, একজনকে বাঁচান, প্লেন ক্র্যাশ হয়, সব মরে যায়, ধ্বংস হয়ে যায়, একজন বেঁচে থাকে। আপনার কুদরতি ডাক্তারি চিকিৎসা ধরেন ফেল, মহান আল্লাহ পাক ইচ্ছা সবই পারেন, এত মানুষের কোটি কোটি মানুষের দোয়ার বিনিময়ে আল্লাহ পাক তাকে যেন সুস্থতা দান করেন। যেমন করোনার কালীন সময় সারা পৃথিবীতে ইউরোপ আমেরিকা কত উন্নত দেশে কত মানুষ মারা গেছে, অল্প বয়স মানুষরা, কোটি কোটি মানুষের দোয়ার বরকত। আমি বলতাম, হে আল্লাহ, এই যে কোটি কোটি মানুষ আমরা দোয়া করতেছি, ম্যাডাম খালেদাকে সুস্থ করে দেন, যদি আপনি সুস্থ করে না দেন আমরা কোটি কোটি মানে ইমান হারা হয়ে যাব। আল্লাহ পাক কিন্তু আমাদের কথা শুনেছেন। উনি যখন একদম মৃত্যু পর্যায়ে ইভারকেয়ার হসপিটালে আরেকবার, আমি তখন কতবার বলেছি, ওপেন মিটিংয়ে বলেছি, মিডিয়াতে বলেছি, নিজের থেকে বলেছি, আল্লাহ আমার জীবনে সমস্ত হায়াতটুকু দিয়ে ওনাকে বাঁচিয়ে রাখেন। উনি যখন লিভার ট্রান্সপ্লান্ট করার কথা উঠছিল না, আপনারা জানেন আমি বলেছিলাম আমার লিভার দেবো, আমার লিভার বয়সে কারণ না লাগে, আমার আরও 4টে ভাই আছে, তাদের 4টা লাগে 4টা দেবো। উনি যখন বিদেশ গেলেন চিকিৎসার জন্য, সেদিন আমি মিডিয়ার সামনে 10-15 মিনিটের সামনে বলেছিলাম, লিভার ট্রান্সপ্লান্ট করার লাভ কিন্তু চায় না, যদি লাগে আমার নেতা তারেক রহমান আপনাকে অনুরোধ করবো আগে আমারটা আমার 4 ভাই, না হলে তখন লটারি করবেন। জি হাবিব ভাই, আপনার কাছ থেকে শুনবো। এটিও তাজ রহমান, আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি, বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক অবস্থান, এই অবস্থায় বেগম খালেদা জিয়ার সুস্থ থাকা অনেক বেশি জরুরি এবং অনেক বেশি প্রাসঙ্গিক বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণে। তো সেক্ষেত্রে উনি তো বিএনপির নেতা এখন নেই, উনি বিএনপির বর্ডার ক্রস করে ফেলেছেন। আপনি কি মনে করেন এটিও তাজ রহমান? দেখেন, বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্বের যে শূন্যতার জায়গায় এখন বেগম খালেদা জিয়া সবচেয়ে নাম্বার 1-এ একজন আছেন। বাংলাদেশের জাতিকে ইউনিফাই করার যে নেতৃত্ব থাকা প্রয়োজন আর নাই, উনি এখন বেগম খালেদা জিয়া একজন সিনিয়র, এবং ওনার লেভেল এবং রাজনৈতিক অভিজ্ঞতা এবং প্রজ্ঞার জায়গা থেকে, শ্রদ্ধার জায়গা থেকে উনি এখন এই দেশকে ইউনিফাই করার জন্য, জাতি বিভক্ত প্রতিদিন হচ্ছে, বেগম খালেদা জিয়া হসপিটাল থাকা অবস্থায় কিন্তু 8 দলীয় জোট ডানপন্থী একটা গ্রুপ কিন্তু বক্তব্য দিয়ে যাচ্ছে আগামী দিনে নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় যেতে দেওয়া হবে না। ক্ষমতায় যেতে দেওয়া হবে না এটা তো আমি বলতে পারি না, হাবিব ভাই বলতে পারে না, এটা মানুষ, জনগণ ভোট দিবে, সিদ্ধান্ত নিব কে ক্ষমতায় যাবে কে ক্ষমতায় যাবে না। এই রাজনৈতিক শূন্যতা বেগম জিয়া এখন থাকা অবস্থায় একটা ইউনিফাই দল, তাদের দলের জন্য, দেশের জন্য খুব ইম্পর্টেন্ট। উনি বেগম জিয়া তো শুধুমাত্র বিএনপির প্রপার্টি নেই না, এখন তো ওনাকে সর্বদলীয়ভাবে সবাই যার অবস্থান থেকে গিয়ে জাতীয় পার্টি থেকে যাওয়া হয়েছে, অন্যান্য দল থেকে যাওয়া হয়েছে ওনাকে দেখার জন্য, ওনার জন্য দোয়া করা হচ্ছে যে ওনার পরিবারের কাছে এবং দেশের স্বার্থে, ওনার দলের স্বার্থে এই দেশ এরকম একটা নেতৃত্ব প্রয়োজন আছে। কারণ নেতৃত্ব শূন্য, যেটা আপনাকে আমি বললাম, এখন নেতৃত্বটা নাই। মুসলমানদের সাথে তো চলে গেছেন, উনি এক নেতা ছিলেন। শেখ হাসিনা শেষ দেশ থেকে আউট, রাজনীতিতে এখন তো নাই উনি। এখন বেগম খালেদা জিয়ার সমান ইকুইভ্যালেন্ট টু পলিটিশিয়ান বাংলাদেশে তো নাই, কেউ কোনো দলেই নেই। আপনাকে মানতে হবে উনি একজন জাতির এখন নেতৃত্ব দেওয়ার মতো নেতা। ওনার সুস্থতা খুবই প্রয়োজন। আমরা দোয়া করি আল্লাহ ওনাকে যেন সুস্থ করে ফেলে। জাতি রাজনৈতিকভাবে এমনিই বিভক্ত হয়ে গেছে। 71 এবং 24 দুটোটাকে একই জায়গায় নিয়ে আসার জন্য এখন একটা গ্রুপ খুব সচেতনভাবে কাজ করে যাচ্ছে। 71 বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা, 71-এর ঊর্ধ্বে আপনি কোনো কিছুকে নিয়ে যেতে পারবেন না। 71-এর এই আমার পাশে বসা, 71-এর সমান কিছুই না। 71-এর মুক্তিযুদ্ধে আমার পাশে বসা, এই দেশকে স্বাধীন করার জন্য পাকিস্তানের কাছ থেকে যুদ্ধ করা হয়েছে। সে 9 মাসের যুদ্ধে এই দেশের স্বাধীনতা অর্জন করেছে। আপনি সেই মুক্তিযুদ্ধকে মুছে দিবেন, আপনি সেই মুক্তিযুদ্ধের পর হওয়া সংবিধানকে মুছে দিবেন, 24কে নিয়ে আসবেন সবার ঊর্ধ্বে। 24কে অস্বীকার কেউ করছে না,
কিন্তু 24-এর জায়গা 24-এ থাকতে হবে। মুক্তিযুদ্ধের উপরে কোনো কিছু নিলে তখনই দেশ ডিভাইডেড হওয়া শুরু হয়ে যাবে। হয়ে গেছে অলরেডি। মুক্তিযুদ্ধ নাকি 24? আমরা তো মুক্তিযুদ্ধের পক্ষে ভাই। আমরা স্বাধীনতাকে বাদ দিয়ে আপনি কোনো জিনিস তো চিন্তা করতে পারেন। বাংলাদেশকে বাদ দিলে আপনার বাংলাদেশের অস্তিত্বকে আপনি অস্বীকার করে আপনি এই বিজয়ের মাসে সন্দ্বীপে স্লোগান দেওয়া হচ্ছে পাকিস্তান জিন্দাবাদ। এটা কষ্ট লাগে। তো আমি একটু সংগঠিত তুলতাম হাবিব ভাইয়ের কাছ থেকে, পরে হাবিব ভাই দিয়েন ফ্লোর। এটা কষ্ট লাগে। সেদিন দেখে ভিডিও দেখে আমি বললাম, দেখেন বলতেছে পাকিস্তান জিন্দাবাদ কেন? পাকিস্তান কিন্তু অনেকে বলছেন এটি আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা, যে এআই দিয়ে বানানো। সেটা আপনারা ফ্যাক্ট চেক যারা আছেন, আপনারা মেইনস্ট্রিম মিডিয়া আছেন, রাষ্ট্রকে ক্লিয়ার করা উচিত। আমি তো ওই ভিডিওটা ওই ইনস্ট্যান্ট যখন তখনই দেখেছিলাম। এরপরে যদি এটা এআই হয় তা ফ্যাক্ট চেক বলতে পারবে। আমি এটা চ্যালেঞ্জ করার মানুষ না, আমি সেই নয়। কিন্তু আপনাকে বলছি, আপনার একটা গ্রুপ তৈরি করা হয়েছিল 8 দলীয় জোট, তাদের একটা দাবি দেওয়া আছে। আপনি এমন একটা দাবি শুরু করবেন যে দাবিটা সব দলকে বাতিল করে ফেলবে। আবার দেখেন স্কুলের শিক্ষকরা আন্দোলনে চলে গেছেন, ফাইনাল পরীক্ষা চলছে। শিক্ষক না, প্রতিদিন, প্রতি সপ্তাহ, প্রতি মাস একটা না একটা আন্দোলন আছে এই দেশকে অস্থিতিশীল করার জন্য। তারপরে তারেক রহমানের একটা কথারে আমি আবার ইন্ডোজ করে বলি আমি সততা, যে এটা উনি বলেছেন ওনার হাতে নাই। সত্যি ডিপ স্টেট এখানে তো কাজ করছে। বিদেশি শক্তিরা এদেশের রাজনীতিবিদদের পিছনে বিদেশিদের শক্তি অস্বীকার করার কোনো সুযোগ নেই। তাজ ভাই, ডিপ স্টেট কি আসলে ছোট্ট করে যদি বলতে? আমি আপনাকে বলি, বাংলাদেশের রাজনীতিতে স্বাধীনতার পর থেকে আজ অবধি পর্যন্ত যখনই আপনার আমেরিকা, ইন্ডিয়া এই দুইটা দেশ রাজনীতিতে যখন খুশি হয় নাই, তখন কোনো না কোনো ক্ষেত্রে আমাদের দেশের ক্ষমতার পরিবর্তন, পালাবদল, তাদের সহযোগিতা হাত এবং সবসময় ছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি গ্যাস দেই নাই, গ্যাসের লাইন দেই নাই বলে আমাকে ইলেকশনে হারিয়েছে 2001-এ। এটা ওনার বক্তব্য। এবং আড়াল থেকে কিন্তু এই শক্তিগুলা সবসময় কিন্তু ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে। এটা অস্বীকারের সুযোগ নেই। কারণ আমাদের দেশের রাজনৈতিক দলগুলা, কোনো দলই এটার বাইরে নাই। কিছু না কিছু করতে আমাদের থাকতে হবে। কারণ আপনার পার্শ্ববর্তী সব জায়গায় এরা বসে আছে। সাথে আসে সুপার পাওয়ার আমেরিকা, তারা তাদের ইনফ্লুয়েন্স রাখেই আমাদের দেশে, বিশেষ করে আমাদের এবং পাকিস্তানের। দেন এগেইন আপনার পলিটিক্যাল অ্যাসাসিনেশন বাংলাদেশের রাজনীতিতে আপনি তো অস্বীকারের সুযোগ নেই। বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান শুরু হয়েছে কে? মহাত্মা গান্ধী দিয়ে, দেন কিন্তু ইন্দিরা গান্ধী, দেন রাজীব গান্ধী, দেন পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান 1951, তাকেও মারা হয়েছে। বীরেন্দ্রকে মারা হয়েছে রাজা নেপালের। এই পলিটিক্যাল অ্যাসাসিনেশন, বেনজির ভুট্টো, এই দেশ এইগুলো কারা করায়? কারা এটার সাথে ইনভলভ? ডিপ স্টেট, বিদেশি শক্তিগুলো সবসময়। এবং দেশীয় স্বার্থ, দেশীয় সন্ত্রাসীর সাথে না, ডিপ স্টেটের সাথে দেশীয় সন্ত্রাসী তো আছেই। এই হাবিব ভাই সিনিয়র পলিটিশিয়ান, সে আমার চেয়ে আরো বেশি বলতে পারে। আপনার কাছ থেকে আবারও শুনবো আমরা ডিপ স্টেট নিয়ে একটু। হাবিব ভাই, আপনার কাছ থেকে শুনতে চাই আপনার রাজনৈতিক অভিজ্ঞতা এবং ডিপ স্টেট, যে তাজ ভাই যেটি বললেন যে প্রক্রিয়ায় কাজ করছে, হত্যার রাজনীতি বা নানান ধরনের কনস্পিরেসি, যেটি তারেক রহমানও, তিনি তাজ ভাই বলেছেন যে তারেক রহমানও কিছুটা পরিষ্কার করার চেষ্টা করেছেন বা ক্লু দিয়েছেন। সে বিষয়ে আপনার কাছ থেকে একটু আলোচনা শুনবো। তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছি, ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আর কাবুল প্রশ্নগুলো সহজ ছিলাম আলোচনায়। হাবিব ভাই, বিরতির আগে আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম যে এটিও তাজ রহমান, তিনি বলেছেন যে তারেক রহমান শঙ্কার কথা ব্যক্ত করেছেন, তিনি ক্লু দিয়েছেন। আবার তিনি বলেছেন ডিপ স্টেট এখানে নানানভাবে ক্যাওটিক সিচুয়েশন ক্রিয়েট করবার তৎপরতা চালাচ্ছে। আপনার রাজনৈতিক প্রজ্ঞা এবং অভিজ্ঞতা কি বলে? ডিপ স্টেট কতটা আমাদের এখানে ভেজাল সৃষ্টি করতে পারবে? এবং বেগম জিয়ার স্বাস্থ্যগত বিষয়গুলো নিয়েও কিন্তু নানান ধরনের ন্যারেটিভ, তারেক রহমানের ফেরা নিয়ে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। ভেজাল কতক্ষণে সৃষ্টি করতে পারবে সেটা পরের কথা। চেষ্টা করতেছে, কঠিনভাবে চেষ্টা করতেছে। তারেক রহমান যে কথাটি বলেছেন যে আমার নিজের উপরে নির্ভর করে না দেশে ফেরার ব্যাপারে, মানে সবটা আমার উপরে না, নির্ভর করে না। নিশ্চিত ওনার বলার পেছনে তো কোনো কারণ আছে। সব কারণ হয়তো আমরা জানি না, এটুকু বলতে পারি। তার আবার ওনার মতো ব্যক্তি তো চাইলেও নিজে নিজে সব সিদ্ধান্ত নিতে পারেন না। আরেকটা জিনিস আমি বলবো যে তারেক রহমানের এই কথাটা বলার মধ্যে দিয়ে বিএনপি নেতা কর্মীরা অনেকখানি হতাশ হয়েছে, অনেকে বিরূপ মন্তব্য করার সুযোগ পাচ্ছে, নানান কিছু। আমি উল্টা দিক দেখি। আমার কথা হলো তারেক রহমান এই কথাটা বলার মধ্য দিয়ে প্রমাণ করেছেন যে কোনো রাষ্ট্রের সাথে মুসলেখা দেওয়ার মতো জায়গা উনি জান নাই। আপসহীন মায়ের আপসহীন সন্তান।
উনি যদি যে কোনো কাউকে বলতেন, যাদের কথা বলা হচ্ছে ডিপ রাষ্ট্রের কথা বলা হচ্ছে, বললে পারে সেই তারাই বলতো তুমি আসো, তোমার কোনো সমস্যা নাই, যে কোনো দায়িত্ব নিতে। যারা ক্ষমতার পালাবদলের ক্ষেত্রে ভূমিকা পালন করে তারা দায়িত্ব নিলেই যথেষ্ট। কিন্তু উনি কারোর কাছে ধরা দেন নাই। উনি চান জিয়া রহমানের মতো, ম্যাডাম খালেদার মতো নিজের দেশকে ভালোবেসে নিজের দেশের স্বাধীন সত্তা নিয়ে সামনে এগিয়ে যেতে, কারণ মাথা নত না করেন না। এখন বলেন জিয়াউল হক পাকিস্তানের প্রেসিডেন্ট, সে হত্যা হলো কোথায়? মানুষ হত্যা বাড়িতে, মানুষ হত্যা জনসভায়, রাজপথে, ইয়েতে কি বলে আপনার গাড়ি বহরে। জিয়াউল হক হত্যা হলো কোথায়? বিমান। আকাশপথে। আকাশপথে। সেই আকাশপথে হত্যা করার জন্য মার্কিন সরকার দুইজন তার রাষ্ট্রদূতকে দিয়ে পাঠিয়ে দিয়ে আকাশপথে তাকে চেয়েছিলেন আকাশপথে। বাংলাদেশে ধরেন বিগত সরকারের সময় মার্কিন যুক্তরাষ্ট্রকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে। ওর নাম কি ছিল? মদিনা। তাকে কাজের মেয়ে মদিনা বলা হয়েছে। আনা দুই আনা ওই যে মন্ত্রী দেশাই এদেরকে বলা হয়েছে। হ্যাঁ, প্রথম পর্যায়ে মনে হতো হাসাহাসি করতো। তো আমরা বলতাম আমেরিকা, আমাদের ওখানে নুর সালাম হাজিনা ছিল, তো বলতো যে মার খেলে নিচে পড়ে যাচ্ছে, নিচে পড়ে এমন মার দেবো, এমন সিমটি কাটবো যে জানকে দেবো। তো মার্কিন যুক্তরাষ্ট্র সহজে কোনো অ্যাকশনে যায় না। আস্তে 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 জানেন, যখন চরম অবস্থা, যখন নির্বাচন হচ্ছে, নির্বাচনের পক্ষে যাওয়ার কথা না, একতরফা নির্বাচন, তখন তারা কী করে বিক্রি কী বলে বিমান, এয়ারক্রাফট বিক্রি করার জন্য চুক্তি করছে না? আমরা ভাবলাম জেলখানায় কত মার্কিন কত টাকা দরকার, কয়টা বিমান বিক্রি করে বা এয়ারক্রাফট বিক্রি করে কত টাকা হবে, লাভই বা কত টাকা হবে। মনে হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র টোটালি সাপোর্ট দিচ্ছে। শেষ মুশকি দিয়েছে? দেয়নি। আওয়ামী লীগের সাধারণ ওদের কাছে কী বলতেন, ভারত যত সময় আছে আমাদের পাশে, আমাদের কোনো ভয় নেই, বলছে না? কিন্তু ভারত ছিল, শেষ রক্ষা তো করতে পারেনি। এই জায়গায় যে বলতে হবে শেষ রক্ষা করার মালিক কে? জনগণ। আবার জনগণের সাথে আপনার সম্পর্ক রাখেন, আপনাকে কিছু বলতে পারেন। আর জনগণের সাথে সম্পর্ক রাখতে হলে সুশাসন দরকার। বিএনপি 1996 সালে ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য হয়েছিল না? কিন্তু ক্ষমতা হস্তান্তর আগে ম্যাডাম খালেদা যে কথা বলেছিলেন যে আমি মানুষের ভোটাধিকার প্রয়োগের জন্য নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার বিধানে সংযোজন করব। প্রথম অধিবেশনেই উনি কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করেছিলেন। 30শে মার্চ পদত্যাগ করলেন, বঙ্গভবনে গেলেন, তখন আমি জনতার মঞ্চে সভাপতিত্ব করি। হ্যাঁ, আমি সভাপতিত্ব করছি এদিকে, জিল্লুর রহমান পার্টির সেক্রেটারি বলে হাবিব আমাকে বক্তব্যের সুযোগ দাও, আমি ওখানে যাচ্ছি। আমার বউকে বাসাতে বলে আসলে বিচুরির সাথে কথা বলবা, আজকে যদি পদত্যাগ করো তুমি ওখানে গেলে বুঝো হ্যাঁ থেকে পদত্যাগ করেছো। তাহলে আমার মতো যেহেতু আমি ওই জনতার মঞ্চে আমি ইয়েছিলাম, মানে নাম দেওয়া থেকে শুরু করে লাস্ট দিন পর্যন্ত লাস্ট সভাপতি করেছি। এখন দেখ দিয়ে কী করলেন, বীরের বেশে উনি কিন্তু ক্ষমতা হস্তান্তর করলেন, আসলেন এতে পার্টি অফিসের সামনে, লক্ষ লক্ষ মানুষের সামনে উনি বক্তব্য দিয়ে ঘরে ফিরে গেলেন। 116টা আসন পেলেন বিরোধী দলে গিয়েও। জনতার সাথে সম্পর্ক ছিল। হয়তো ক্ষমতার থেকে উনি ক্ষমতা ছেড়ে দিয়েছেন, ক্ষমতা দিয়ে না উনি যদি রিজাইন না করতেন, বঙ্গভবনে না যেতেন, জোর করে যদি ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য করা হতো, তাহলে উনিও 116টা আসন পেতেন না। জনবিচ্ছিন্ন এইটাই হলো বেগম খালেদা জিয়া মানে দূরদর্শিতা। এখন সেই ধারাবাহিকতা এখন এই যে এত তারেক রহমান সেই জায়গাতে এখন দেখেন এত মানুষ মারা যাওয়ার পরে মানুষ মনে করে লোকটা ভালো ছিল, বেঁচে থাকা অবস্থায় মানুষ সব মানুষ ভালো বল না। আজকে ম্যাডাম খালেদা জিয়াকে সব দলমত নির্বিশেষে কিন্তু ভালোবাসতেন। এবং দেখেন যে একটা কাতারের আমিরের টাকা জিয়া রহমানের স্মৃতি রক্ষা দেওয়া হয়েছিল, সেই টাকাটা ব্যবহার না করছে শেষ করে দিয়ে দেখেন আল্লাহ সম্বন্ধের কী হয়। ওরই পাশে একটা রাষ্ট্র কুয়েত পৃথিবীর শ্রেষ্ঠ এয়ার অ্যাম্বুলেন্স পাঠালেন, উনি গেলেন সেটা চলে। আর প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী সেই সময় মানে মামলা নাকি একটা হলো, এবার হিথ্রো বিমানবন্দর গেলেন, উনি তো মন্ত্রী ছিলেন না, এমপিও না, ভিভিআইপি উনি প্রটোকল পেলেন। কেন? তার কর্ম ওই জায়গা থেকে সম্মানিত করেছেন। এই কথাটা আমাদের মনে রাখা উচিত। শুনবো আবারও এটিও তাজ রহমান, আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে কর্ম মানুষকে সম্মানিত করে এবং জনগণ
জনগণের সাথে সম্পর্ক না থাকলে আসলে ছিটকে পড়তে হয়। জাতীয় পার্টিও আজকে 5 ভাগ। আপনি সেই জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার হিসেবে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, আগামীর রাজনীতিতে জাতীয় পার্টি আসলে কোন পথে হাঁটছে? একদিকে 8 দলের ইসলামিক একটা জোট হচ্ছে, আপনাদেরকে ভোটের মাঠে যাতে আপনারা ভোটে অংশ নিতে না পারেন ফ্যাসিস্টের সহযোগী হিসেবে সে আন্দোলন আছে। আবার বিএনপি বলছে যে কোনো রাজনৈতিক দলকে বন্ধ করা প্রজ্ঞাপন দিয়ে এটির পক্ষে তারা না। আপনারা আসলে কিভাবে রাজনীতিটাকে দেখছেন নেক্সট পলিটিক্স? দেখেন, বিএনপি যে কথাটা বলছে ওই কথাটা 19 জুলাই 2024 যখন জামাতকে নিষিদ্ধ করা হলো, তখন আমাদের দল স্পেসিফিকলি জিএম কাদের সাহেব এবং মুজিবুল হক চন্ন দুজন আসলে সেক্রেটারি জেনারেল বলেছেন যে কোনো দলকে এক্সিকিউটিভ অর্ডার নিষিদ্ধের পক্ষে আমরা না। তখন আন্দোলন চলছে। জিএম কাদের রংপুর এয়ারপোর্ট সৈয়দপুরে নেমে বলেছিলেন যে কোনো দলকে এক্সিকিউটিভ অর্ডার নিষিদ্ধের পক্ষে না এবং ছাত্রদের এই আন্দোলনকে আমরা সমর্থন করি। কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে যখন করবেন এক্সিকিউটিভ অর্ডার দিয়ে, তখন হবে কি এই রাজনৈতিক দল আজকে জামাতকে নিষিদ্ধ হয়েছিল। জামাত সবচেয়ে বেশি শক্তিশালী অবস্থানে আওয়ামী লীগের ঢুকে গিয়ে সমস্ত আওয়ামী লীগের নাম ধরে গুপ্তপন্থা যেটা হাবিব বলল নিয়ে সমস্ত ইউনিভার্সিটিগুলোতে ওরা দখল করে আজকে তারা সেই জায়গায় চলে গেছে। এটা আওয়ামী লীগের ভুল ছিল সেই রাজনীতি করা। আজকে বাংলাদেশে হচ্ছে কি, ডানপন্থী ইসলামিক দলগুলো চাচ্ছে যে আওয়ামী লীগ রাজনীতি থেকে অলরেডি অস্থায়ী নিষিদ্ধতা আছে, তাদের প্রতীক নিষিদ্ধতা আছে। জাতীয় পার্টি করে ফেললে এই একটা 40 থেকে 45% এটার ভোটার আরও 28টি দল রাজনীতিকে সরে গেল, তখন থাকবে প্রগতিশীল দলের মধ্যে বিএনপিকে বন্ধুহীন করে মানে একা হয়ে যাবে। একা হয়ে যাবে, বিএনপি একা ফাইট করবে। বিএনপি কিন্তু এটা হতে দিচ্ছে না। বিএনপি বলছে যে অন্যায় করেছে তাদের বিচার করে আইনের আওতায় এনে সাজা দিতে হবে। সমস্ত গোষ্ঠীকে দেওয়ার পক্ষপাতিত্ব তারা না, সেটা আমরাও না। আমাদের দলে যদি কেউ দুষ করে থাকে, অন্যায় করে থাকে, দুর্নীতি করে থাকে, তাকে আপনি আইনের আশ্রয়ে আইনে নিয়ে সুষ্ঠু তদন্তর মাধ্যমে বিচার করতে পারেন, এতে XYZ যেই হোক না কেন। কিন্তু আপনি যদি এই মবের নামে, ভিন্ন মতে দমন করার নামে যদি মামলা করেন, রাজনৈতিক দলকে নিষিদ্ধর কথাবার্তা বলেন, তাহলে রাজনীতিতে ইনক্লুসিভনেস যেটা আমি প্রথম আমার সেগমেন্টে বলেছিলাম সেটা থাকলো না। যখন সেটা থাকবে না তখন হবে কি জানেন, এক ভোটের পার্সেন্টেজ কমে যাবে। আপনি মনে রাখবেন এই 3 জন ক্যান্ডিডেটের মধ্যে যখন হাবিব ভাই আমি সহ নাই, আপনি একা কিন্তু সেই ভোট টানতে পারবেন না, আমরা 2 জনের যেটা ভোট থাকবে। কারণ কিছু মানুষ আছে কোনো দলের পক্ষে মিছিলে যায় না, কোনো মানুষ কোনো দলের পক্ষে রাস্তায় আন্দোলন করে না, কিন্তু ভোট আসলে কিন্তু ভোট সেন্টারে গিয়ে ভোট দেয়। যখন এই দলটাকে আপনি আউট করে দিবেন, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে পারবেন, আপনারা বাদ দিলেন, নির্বাচনে যেতে দিলেন না, 15 মাসে কোনো প্রোগ্রাম করতে দিচ্ছেন না। অফিসের সামনে প্রোগ্রাম করছি, সেই প্রোগ্রামটায় প্রথম করেছে একটা রাজনৈতিক দল হামলা, তারপরে পুলিশও করা যাচ্ছে না। দলকে ডিভাইড করার জন্য কত ষড়যন্ত্র হচ্ছে। এই দলকে ডিভাইড করে জন্ম থেকে জ্বলছে। এই ডিভাইড 90 থেকেই কিন্তু শুরু হয়েছে, বুঝছেন। সেই ডিভাইডের পক্ষ থেকে নিয়ে এখন আমরা টিকে আছি। তাজ ভাই, আমরা এ বিষয়ে আরও একটু শুনবো ছোট্ট একটি বিরতি থেকে ফিরে। দর্শক আমাদের সঙ্গেই থাকুন। আর কাবিল প্রশ্নগুলো সহজ, নিচ্ছি ছোট্ট বিরতি। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবিল প্রশ্নগুলো সহজ, সরাসরি যাচ্ছে আলোচনায়। এটিও তাজ রহমান, আপনার সঙ্গে আলোচনায় ছিলাম, আপনি অনেক আলোচনা করলেন। আরেকটি বিষয় আমি একটু ছোট্ট করে জানতে চাই। রাজনৈতিক স্থিতিশীলতা আসার পর তফসিল চায় বিএনপি, আজকে তাদের অফিসিয়ালি নিবন্ধন এবং এনসিপি তারা আজকে অফিসিয়ালি তাদের দলের নিবন্ধন এবং প্রতীক বরাদ্দ পাওয়ার পর নাহিদ ইসলাম একথা বলেছেন। স্থিতিশীলতা বলতে আসলে কোন পরিস্থিতিকে বুঝিয়েছেন? এখন কি তাহলে অস্থিতিশীল? আমি এনসিপির এই বক্তব্যকে আমি তো এন্ডোর্স করার এই দলও করি না, শুধু একটাই বলবো তাদের সুবিধা মতো কথা বলে। তবে হ্যাঁ, আমার প্রশ্ন জাতীয় পার্টির একজন কর্মী হিসাবে, এই সরকার কি ইলেকশন করার সক্ষমতা আছে? এই নির্বাচন কমিশন আছে? জামাতে ইসলামী নির্বাচন কমিশনে গিয়ে বলেছেন প্রতিটা বুথ সেন্টারে 5 জন করে সেনাবাহিনী নিয়োগ করার জন্য লিখিত দিয়ে আসছেন। আমি বলছি, আপনি দেখেন, 5 জন করে দিতে হয় 42,000 বুথ সেন্টার, কত হয় 2,10,000 সেনাবাহিনী দিতে হবে। এত সেনাবাহিনী বাংলাদেশে দেওয়ার সক্ষমতা বা সব দিয়ে দিলেই তো এখানে হয় না। তাহলে ক্যান্টনমেন্ট খালি করে আপনার UN মিশন থেকে খালি করে এনে দিতে হবে। তাহলে কি জামাত বোঝাতে চাচ্ছে এই বুট হবে না? আমাদের সন্দেহ, এই পুলিশ প্রশাসন কি বুট করতে পারবে? যে পুলিশকে আপনি মেরে ঝুলাই রাখছেন তার বাইকে দিয়ে আবার সেই নির্বাচন করবেন? নদী ক্রস করে 42,000 বুথ সেন্টার, যখন নদী ক্রস করে যেতে অনেকটা বুথ সেন্টারে, সেখানে যখন মারামারি হবে, মব হবে, সংঘাত হবে, পুলিশ কি সেই নির্বাচনকে
কন্ট্রোল করার ভূমিকা নিতে পারবে বা করবে, এটা আমি মনে করি। আমাকে মনে হয় যে এই সরকারকে সুষ্ঠু, এবং এই নির্বাচন কমিশনার নিজে বলেছেন 10 নভেম্বর যে বাংলাদেশের ভোট সেন্টার 42,000-এর মধ্যে 67% ভোট সেন্টারের মধ্যে আপনার ঝুঁকিপূর্ণ। কোথায় যাবে ভোটাররা, কোথায় যাবে ক্যান্ডিডেটরা, কোথায় যাবে রাজনৈতিক দল? আপনি নিজেই তো বলেছেন, আপনি মেইন রেফারি হয়ে বলছেন যে এখানে এতগুলো আছে, এগুলো এনসিপির দাবি করা ঠিক আছে। এনসিপি না, এনসিপির দাবির কথা বলছি না। এনসিপি আজকে প্রতীক পাওয়ার পরে এই দাবি কেন? আগে এই দাবি হয় নাই কেন? এনসিপি মাঠের হিসাব করে হয়তো বা দেখছে অন্যটা, তাদের ভোট হয়তো একটা আসনও না পাওয়ার সম্ভাবনা। এনসিপি জোর করে ইলেকশন কমিশন থেকে গেজেটের বাইরে ছিল এই প্রতীক, সেই প্রতীকটা গেজেট দিয়ে আবার করে নির্বাচন কমিশন তাদেরকে প্রতীক দিয়েছে। এই দেশে যে আন্দোলন করতে পারবে, শক্তি প্রদর্শন করতে পারবে, মাসুল দেখাতে পারবে, 5 আগস্টের পরে তাই হচ্ছে। কারণ যার শক্তি বেশি সেই নির্বাচনে সেদিকে মানে ভোটকে, যদি ভোট জেনুইন ভোটই কোনো একটা বড় দলকে মানুষ দেওয়ার চেষ্টা করে, সেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য একটা পায়তারাও আছে, যেটা আমি আগের সেগমেন্টে বলেছি। এবং তাই হচ্ছে আমার সন্দেহ এই ফেব্রুয়ারি ইলেকশন হবে নাকি এই শিডিউল দিয়েও চেঞ্জ হবে, এটা আমার মনে একটা সন্দেহ আছে। জি, হাবিব ভাই এই সন্দেহের জবাবে কি বলবেন? বা এনসিপির আমার পরিষ্কার বক্তব্য, এনসিপি হোক আর জামাত হোক আর যেই হোক, কত বছর পর নির্বাচন হলে তখন স্থিতিশীল পরিস্থিতি আসবে বলুক? 2 বছর, 5 বছর, 10 বছর না 50 বছর? এইভাবে যদি একটা অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকে, আরও তো অবনতি ঘটবে ধীরে ধীরে ঘটছে। আর বলে যখন একটা সরকার ছিল, কঠিন একটা সরকার, চৌকোষ সেনাবাহিনী, চৌকোষ র্যাব, চৌকোষ আপনার বিজেপি, চৌকোষ পুলিশ সব ছিল। 50 জন প্রার্থী, 52 জন প্রার্থী আমরা আহত হলাম কেন বলেন? কেন আহত হলাম আমরা 52 জন প্রার্থী? কেন আমাদের এই লোককে ধরে নিয়ে গেল? কেন আমাদের শত শত মানুষ জেলে গেল? হাজার হাজার মানুষ জেলে গেল কেন? কোন কারণ ছিল সেদিন? এই জন্য বলি যে এখনই সর্বোত্তম সময়। এটা হতো না যদি কোনো দলের অধীনে নির্বাচন না হতো। 86-এ একটা নির্বাচন হয়েছিল, যখন আওয়ামী লীগ জিতে যাচ্ছিল, 48 ঘন্টা ফলাফল ঘোষণা বন্ধ ছিল। কোনো দলীয় সরকারের অধীনে যদি না হতো তাহলে 48 ঘন্টা বন্ধ থাকতো না। এইটা একটা নির্বাচন হয়েছিল, ভোটার বিল হলো। 96 একটা নির্বাচন করেছিল, সেই নির্বাচন দিয়ে ম্যাডাম খালেদা জিয়া মানুষকে ভোটার দিকে প্রয়োগের ব্যবস্থা করেছে। এটা টোটাল ভিন্ন জিনিস, এটা স্মরণীয় একটা নির্বাচন। ছোট্ট করে আমরা হাবিব ভাই, এই যে 88 সালে যারা নির্বাচন করলো, যারা 86 সালে নির্বাচন করলো, সেই প্রশ্ন তো 91 সালে, 96 সালে, 2001 সালে সঠিক নির্বাচন করলো না, 2008 সালে করলো না। তাহলে কেন 2014 সালে একতরফা নির্বাচন করলো, একটা টিমটা আসে না? কেন 18 সালে রাতের ভোট হলো? কেন 24 সালে আমাদের অংশগ্রহণ করে দেওয়া হলো না? তখন তারা এমপি মন্ত্রী থেকে নির্বাচন করতে চেয়েছিল। এখানে কোনো কিছু দরকার না, 5 জন সেনাবাহিনী না, একজনও দরকার নেই, পুলিশও দরকার নেই। শুধু শেষ করি, শুধু আনসার থাকবে, লাইন সোজা করে দেওয়ার জন্য। আর 3টা কথা বলে দিই। একটা, নির্বাচন সময় কারো পোস্টার ছিঁড়লে, অফিস ভাঙলে, আহত করলে, মারামারি করলে প্রার্থিতা বাতিল। নির্বাচনের ভোট চুরি করলে, ভোট সিল মারলে প্রার্থিতা বাতিল। এই দুটার বাইরে, নজরের বাইরে করে থাকে, পরবর্তী তদন্ত করে দেখা যায় অনিয়মিত হবে, তার নির্বাচনে তার সংসার বাতিল, সব সোজা হয়ে যাবে। তার মানে স্থিতিশীল পরিবেশ আছে, এই পরিস্থিতিতে নির্বাচন এরপরে যতদিন যাবে আর আপনি নির্বাচন নাম উচ্চারণ এখন উত্তর করতে পারছেন। ধন্যবাদ। নাম উচ্চারণ নির্বাচন ফেব্রুয়ারিতে হবে ইনশাআল্লাহ, না হলে এই সরকার ক্ষমতা থাকবে না। আপনাকে, আপনাদের দুজনকেই এই সরকার ক্ষমতা চলে যেতে হবে। আজকের মতো ফেব্রুয়ারি নির্বাচন না করছি। আর কাবুল প্রশ্নগুলো সহজ অনুষ্ঠানটি আগামীকাল সকাল 7টায় পুনঃপ্রচার হবে। ফিরছি আগামী রোববার ঠিক রাত 9টায় নতুন অতিথিদের সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্লোবাল টেলিভিশনের সঙ্গেই থাকুন।